আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব সংবাদ প্রতিবেদন। এটা আমাদের এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল সব লেভেলেই খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিবেদনটা লেখার ক্ষেত্রে একটু সচেতন থাকব। আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের প্রতিবেদনটা আসলে কোনগুলা সংবাদ প্রতিবেদন হয়? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মনে রাখবেন সংবাদ প্রতিবেদন হয় হচ্ছে জাতীয় বিষয় বা বহু সংখ্যক বিষয় মানুষের সম্পৃক্ততার বিষয় নিয়ে যখন একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় সেটা হয় হচ্ছে সংবাদ প্রতিবেদন। যেমন মনে করেন আপনি দেশে কোথাও একটা বন্যা হয়েছে বা কোনো একটি সমস্যা বা দেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে বা কোনো সামাজিক অবক্ষয়গত সমস্যা তৈরি হয়েছে বা হচ্ছে কোনো একটি মহামারী রূপ ধারণ করেছে, এরকম নানাবিধ জাতীয় বিষয় নিয়ে আ সংবাদ প্রতিবেদন লিখতে হয়। লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রতিবেদন লিখতে হয় বাম পৃষ্ঠা থেকে। প্রতিবেদন লেখা শুরু করতে হয় বাম পৃষ্ঠা থেকে। এটা আমাদের খুব বিবেচ্য বিষয়। এবার আসছি আমাদের খাতায় মার্জিন থাকা বাধ্যতামূলক। খাতায় মার্জিন থাকা বাধ্যতামূলক। আশা করি সবার খাতায় মার্জিন থাকে, থাকাটাই স্বাভাবিক। তো সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে আমাদের ১ম কথা হচ্ছে স্যার কিভাবে লিখব? নিয়ম তো অনেক আছে, কোন নিয়মে লিখব? নিয়ম আ ক্ষেত্রে আমাদের আ এনসিটিভি কর্তৃক প্রদত্ত যেই বই আছে আপনাদের, সেই বই অনুসারে নিয়ম, ওই নিয়ম অনুসারে লিখুন, এর বাইরে লেখার কিছু প্রয়োজন নাই। সেক্ষেত্রে বোর্ডে প্রশ্ন আসার ক্ষেত্রে কিছু নমুনা দিয়ে দেয়, কিছু সূত্র দিয়ে দেয় যে মনে করো তোমার নাম, আ ও একটা নাম দিয়ে দিবে যে তুমি একটি জাতীয় দৈনিকের নির্দিষ্ট প্রতিনিধি বা নির্দিষ্ট একটি এলাকার বা নির্দিষ্ট একটি জেলার প্রতিনিধি। ওই জেলার কোনো একটা সমস্যা নিয়ে তোমাকে একটা প্রতিবেদন লিখতে বলবে। তো এক্ষেত্রে একটা হচ্ছে সরাসরি বলা থাকে তুমি কোন একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি। আরেকটা ক্ষেত্রে কিছু বলা থাকে না। বলে যে মনে করো তোমার নাম এটা, তোমার এলাকায় একটি সম্প্রতি একটি সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যা বা কোনো যেকোনো একটা বিষয় নিয়ে তোমাকে লিখতে দিবে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে ২ রকম ক্ষেত্রে। তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে অ্যা আমাদের পাঠ্যপুস্তকে যেটা আছে সেটা হচ্ছে ১ম এ একটা শিরোনাম। ধরেন আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে যদি লিখি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। আ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে তাহলে ১ম এ লাগবে হচ্ছে শিরোনাম। ঊর্ধ্বগতিতে নাজেহাল দেশবাসী, নাজেহাল দেশবাসী বা নাবিশ্বাস দেশবাসী। ব্যাস। এরপরে যেটা আমাদের একটা ধারণা আছে স্যার, এটা ওর কি একটা আন্ডারলাইন দিব? না, আন্ডারলাইন খুব বেশি ধরনের না। আপনারা নিজেরা বুঝেন পত্রিকায় কখনো আন্ডারলাইন করা, শিরোনাম করা হয় না। মানে আপনি মাথায় রাখবেন আপনি যখন লিখছেন তখন প্র্যাকটিক্যালি কিরকম দেখেন। পত্রিকায় কিভাবে করে থাকে জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করবেন। এরপরে আসছে আমাদের থাকে হচ্ছে ১ম এ এরপর আগে হচ্ছে আমাদের যদি উল্লেখ থাকে যে মনে করো তুমি একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি, সেক্ষেত্রে তুমি নিজস্ব প্রতিনিধি লিখতে পারবো। আর যদি কোনো উল্লেখ না থাকে তাহলে যেকোনো একটা নমুনার নাম আপনি দিতে পারবেন। আমি নমুনা হিসেবে ধরুন ১ম এ দিচ্ছি যে নিজস্ব প্রতিনিধি। এটা নিজস্ব প্রতিনিধি লিখতে পারেন, প্রতিবেদকও লিখতে পারেন। ২ টাই গ্রহণযোগ্য। নিজস্ব প্রতিনিধি। এরপর আপনি কোথাকার প্রতিনিধি সেটার নাম লিখবেন। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো। এরপর বিবেচ্য কোনটা? এরপর হচ্ছে আপনি কোথা থেকে লিখতেছেন। ধরেন ঢাকা, আমি ঢাকা থেকে লিখতেছি। তারপর হচ্ছে কত তারিখে লিখতেছি। যেকোনো একটা তারিখ দিয়ে দিবেন। আজকে হচ্ছে ১১/৫/২০২৫। ব্যাস। এরপরে হচ্ছে আপনি পুরো লেখাটা চাইলে আন্ডারলাইন করে দিতে পারেন অথবা না করতেও পারেন। এরপরে আপনাদের মনে রাখতে হবে আমাদের লেখাটা এখান থেকে শুরু করতে হবে। মিনিমাম একটা বর্ণ দিয়ে হলেও আমাকে এখান থেকে লেখা শুরু করতে হবে। অর্থাৎ আমি আ যেখানে নিজস্ব প্রতিনিধি, পত্রিকার নাম, লোকেশন, তারিখ লিখতেছি, ওখান ওই লাইনের থেকে আমাকে মিনিমাম একটা মিনিমাম একটা শব্দ দিয়ে হলেও বাক্যটা শুরু করতে হবে। একটা মিনিমাম শব্দ দিয়ে হলেও বাক্যটা এখান থেকে শুরু করতে হবে। এরপরে আসলে বিবেচনায় হচ্ছে যে স্যার কয় লাইন বা কয় প্যারা এরকম লিখব। সেক্ষেত্রে আপনি প্রত এ সংবাদপত্র সংবাদের প্রতিবেদনের ধরনের উপর বিষয়ের উপরে ডিপেন্ড করে আপনি কত প্যারা লিখবেন বা কি করবেন।
সাধারণত 3 থেকে 4 প্যারাই স্ট্যান্ডার্ড। 3 থেকে 4 প্যারা আপনি লিখতে পারেন। 3 থেকে 4টি অনুচ্ছেদ লিখবেন। সেক্ষেত্রে প্রথম অনুচ্ছেদটা হচ্ছে ইন্ট্রো, তো আপনার সূচনা, প্রারম্ভিক কোন বিষয় নিয়ে কথা বলতে চান। তো প্রথম প্যারায় 3 থেকে 4 লাইন দিয়ে শুরু করতে পারেন। দ্বিতীয় প্যারায় হচ্ছে আপনি যেই সমস্যা, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন হচ্ছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, এটা তুলনামূলক শখ দিতে পারেন বা একটু আলোচনা করতে পারেন। আগে কোনো একটা পণ্য বা সবজির দাম এরকম ছিল, এখন এরকম হয়েছে এরকম। এর পরের প্যারা হচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনের উপর কি প্রভাব পড়তেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনের উপর কি প্রভাব পড়তেছে, এটা আপনি লিখতে পারেন যে মধ্যবিত্তদের অবস্থা, নিম্নবিত্তদের অবস্থা বা দেশের উচ্চ শ্রেণীর হয়তো এগুলোতে খুব একটা প্রবলেম হচ্ছে এরকম। আপনি আপনার মতো করে একটু মাথা রাখবেন স্যার, এগুলো বাইরে থেকে পড়ে গিয়ে লেখাটা বিষয় না। মানে বাইরে থেকে, মানে বই বা কোনো একটা শীট বা কোনো একটা গাইড বই মুখস্থ করে গিয়ে হুবহু লেখা, এটা হচ্ছে একদম সিলি একটা ধারণা। তাহলে আপনাকে ইনস্ট্যান্ট ওখানে বসে ভাবতে হবে যে এই সিচুয়েশনে কি, কি হতে পারে, কি, কি হয় আল্টিমেটলি। ওইভাবে করে আপনি ইউনিক, আপনার লেখাটা ইউনিক হতে হবে স্যার। কারণ আপনি যদি অ্যাজ ইউজুয়াল লেখা লিখেন তাহলে তো আপনার আর ডিফারেন্স থাকতো না। আপনার খাতার সাথে আরেকজনের খাতার পার্থক্য তো তৈরি করতে হবে। যদি পার্থক্যই না থাকে তাহলে আপনার খাতায় নাম্বার কেন দিবে? আর আমাদের মেক্সিমাম, মানে মেজরিটি শিক্ষার্থীর প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা সাহিত্যিক শব্দ আকারে, মানে শব্দ ব্যবহার করতে পারি না। বাক্য গঠনে কোনো চমক থাকে না। এটা হয়তো আমাদের সমস্যা হতে পারে। আমরা পত্র-পত্রিকা কম পড়ি বা সাহিত্য রিলেভেন্ট লেখাপড়া কম করি বা যেকোনো কারণে হতে পারে, যার ব্যক্তিগত দুর্বলতার কারণে হতে পারে। তবে সেক্ষেত্রে যেহেতু বাংলা বিষয়ের প্রতিবেদন লিখবেন, সেক্ষেত্রে অবশ্যই আ বাংলা সাহিত্যিক শব্দ বা বাক্যর দিকে মনোযোগটা দেওয়ার চেষ্টা করবেন। তবে প্রথম প্যারাটা যখন ৩-৪ লাইনে লিখবেন ইন্ট্রো, দ্বিতীয় প্যারাটা হচ্ছে আমি এই প্রতিবেদনের প্রেক্ষাপটে বলছি। আপনার প্রতিবেদনের বিষয়ের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। তো দ্বিতীয় স্টেপ আপনি লিখতে পারেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণগুলো কি হচ্ছে। তৃতীয় স্টেপ আপনি লিখতে পারেন, তৃতীয় অনুচ্ছেদে লিখতে পারেন যে আ এটা ভুক্তভোগী কারা, তাদের কি রকম সমস্যা হচ্ছে। আর সর্বশেষ হচ্ছে আপনি কোন একজন দায়িত্বপ্রাপ্ত, যেমন যে ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের একজন সদস্য বা মালিক সমিতির কোন একটি মার্কেটের মালিক সমিতির সভাপতি বা কোন একজন ক্রেতা। ক্রেতা বললে কি বলবে? যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, আমরা কিনে খেতে পারছি না, ফলে আমাদের জীবন ধারণ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আবার যদি বাজার সমিতির কোনো যে সভাপতি বা কোনো যে সদস্যের সাথে আলাপ করেন, সে কি বলবে? যে আমাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে, ফলে আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়। আমরা বুঝতে পারি সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের তো আমরাও হচ্ছি বেশি দাম দিয়ে চড়া মূল্যে কেনার ফলে আমাদের চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। আমরাও নিরুপায়। এরকমভাবে আপনি যদি বাজার সিন্ডিকেট আরও নানাবিধ সমস্যা যদি আপনি তুলে আনতে পারেন, সেটার চেষ্টা করবেন। মানে আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি, এইভাবে করে লিখবেন। কারণ আপনার লেখার যদি চমক না থাকে, আপনাকে নাম্বার দেওয়া হবে না, এটা স্বাভাবিক ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি নাম লিখবো কোথায়? আমি নিজস্ব প্রতিনিধি এখানে আবার নামও লিখতে পারেন। ধরেন নাম হচ্ছে যেকোনো একটা নাম, রায়হান। তো এখন যদি এই নামটা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনি এখন স্যার কোন জায়গায় কি ব্যবহার করব? নিজস্ব প্রতিনিধি কখন ব্যবহার করব আর রায়হান কখন ব্যবহার করব? একটু লিখে মনে রাখবেন। যদি প্রশ্নে সরাসরি প্রতিনিধি উল্লেখ থাকে, প্রতিনিধি উল্লেখ থাকে, উল্লেখ থাকবে নিজস্ব প্রতিনিধি বা প্রতিবেদক, যা লেখেন লিখলেই হবে। নিজস্ব প্রতিনিধি। আর যদি কোনো নাম উল্লেখ যদি কোনো নাম উল্লেখ থাকে এবং প্রতিনিধি উল্লেখ না থাকে, প্রশ্নে সরাসরি প্রতিনিধি উল্লেখ না থাকলে লিখবেন, থাকলে নাম। স্যার প্রতিনিধি উল্লেখ থাকলে কি নাম লিখতে পারবো না?
পারবেন যদি লেখা থাকে আপনার নাম, একটা নাম দিয়ে রাখতো আপনি অমুক পত্রিকার প্রতিনিধি, সেক্ষেত্রে আপনি নাম লিখতে পারবেন। আর যদি নাম উল্লেখ না থাকে, মনে করো তুমি একটি জাতীয় দৈনিকে, তাহলে আপনি নিজস্ব প্রতিনিধি লিখবেন। নাম লেখার পরে যদি মোট কথা হচ্ছে প্রতিনিধি সরাসরি যদি বলে থাকে যে তুমি কোনো একটা জাতীয় দৈনিকের প্রতিনিধি, তাহলে আপনি নিজস্ব প্রতিনিধি লিখলেই হবে। অথবা যদি নাম মেনশন করা থাকে নামও লিখতে পারবেন। আর যদি পোস্টে সরাসরিভাবে প্রতিনিধি উল্লেখ করা না থাকে, তাহলে আপনি নিজস্ব প্রতিনিধি লিখতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনার নামটা লিখে দিতে হবে। আশা করি এখন বিষয়টা ক্লিয়ার। এবার আসি স্যার, ৩টা-৪টা প্যারা লেখার পরে ৩টা-৪টা প্যারা লেখার পরে আমাদের কি করতে হবে? নিচে কি নাম লিখতে হবে বা কোনো খাম আঁকতে হবে? না। একদম সরাসরি উত্তর হচ্ছে না। কোনো শিরোনাম এবং এই লেখার পরে লেখা শেষ হওয়ার পরে কোনো বিরিত প্রতিবেদক বা বিরিত নিবেদক আরো কি এগুলো কিচ্ছু লিখতে হবে না। এবং এটা ছক, কি একটা ছক জানা আছে, এই ছকটা যেহেতু এনসিটি বইয়ে নাই, সেহেতু এখানে আপনার যেহেতু নাই, সেহেতু আপনার জোর করে দেওয়া কোনো মানেই হয় না। এই হচ্ছে সংবাদ প্রতিবেদন। আর কোনো প্রশ্ন সাধারণত আমি ক্লাসে পাই না। লেখার ক্ষেত্রে অবশ্যই এটা ভ্যারি করে। আপনি প্রতিবেদনে ১০ এর মধ্যে ৮ পাবেন, নাকি ৬ পাবেন, নাকি ৪ পাবেন, নাকি ৯ পাবেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার লেখার ক্যারিশমার উপরে। আপনার লেখার ধরন, ভাষার প্রয়োগ, ছন্দচয়ন, বাক্য গঠন এবং বাক্যগুলো আ একটা চমক রেখে সাজানো, ধারাবাহিকভাবে সাজানো, লেখার ধারাবাহিকতা, এইসবের উপর ডিপেন্ড করে আসলে আপনি এবং বাস্তবতার সাথে সম্পৃক্ত কতটুকু করা যায়। মানে চলমান সমাজের সাথে কতটুকু সম্পৃক্ত থাকে, এইসব বিষয়ের উপর মূলত হচ্ছে আপনার সংবাদ প্রতিবেদনের আ নাম্বারটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আশা করি সংবাদ প্রতিবেদন নিয়ে আপনাদের প্রশ্নের সমাধান দিতে পেরেছি। এরপরেও যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করব পরবর্তীতে এর উত্তর দেওয়ার জন্য। আর আমাদের আজকে হচ্ছে সংবাদ প্রতিবেদনের ক্লাস। এরপরেই আমরা পাবো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্লাস। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।